বেগম জিয়ার রিপোর্ট পর্যালোচনায় লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড। যোগ দিয়েছেন জনস হপকিন্স হাসপাতালের ডাক্তাররাও। চূড়ান্ত হতে পারে পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি। বিপ্লবের লক্ষ্য পূরণে এক হয়ে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। 15 বছরের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগ জামায়াতের। আনুপাতিক পদ্ধতিতে ভোটের দাবি ইসলামী আন্দোলনের। স্বৈরাচারের আমলে সাংবাদিকদের মুখ বন্ধ করে ইন্টেলিজেন্স এজেন্সি। মন্তব্য প্রেস সচিবের। ক্ষমতাসীনদের স্বার্থ দেখায় গণমানুষের হচ্ছে না সব গণমাধ্যম, মত বক্তাদের। এবং চটপটির দোকান দেখিয়ে ঋণের নামে বিপুল টাকা আত্মসাৎ এস আলমের। 4 ব্যাংক থেকে 1.5 লাখ কোটির বেশি লুটপাট। বড় দুর্নীতিবাজ ধরতে দুদককে আরও সক্রিয় হওয়ার পরামর্শ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনায় বসেছে লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড। এতে ভার্চুয়ালি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব কবির। 3 বার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছে লন্ডন ক্লিনিকে। আমরা আগেই জেনেছিলাম যে এই আজ শুক্রবার তার বিগত 1 সপ্তাহ ব্যাপী চলমান যে পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্ট সেগুলো পর্যালোচনা করে বোর্ড মিটিং বসবে। আমরা লন্ডনের সময় 5:30টার দিকে সেই বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ভার্চুয়ালি অংশ নিয়েছে আমেরিকার হপকিন্স বিশ্ববিদ্যালয়ের 3 জন বিশেষজ্ঞ, যারা কিনা গেল বছর বেগম খালেদা জিয়ার যে লিভারের যে চিকিৎসা সেটি তারা করেছেন। এবং একই সাথে যুক্তরাজ্যের ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে যে আরও 3 জন চিকিৎসক রয়েছেন, তাদের মধ্যে যে নামগুলো যদি বলা হয়, যে নেফ্রোলজিস্ট ডক্টর জেনিফার ক্রস, কার্ডিওলজিস্ট ডক্টর ড্যাক্স ডাউসন এবং ডক্টর জন গোল্ডস্টোন, এই 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। তারা কিন্তু সবাই দি লন্ডন ক্লিনিকের। একই সাথে কিন্তু বাংলাদেশ থেকে আসা যে চিকিৎসক দলে যে 6 জন রয়েছেন, যার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর এজেড জাহিদ হোসেন, তিনি কিন্তু মোট যুক্তরাষ্ট্রের 3 জন, যুক্তরাজ্যের 4 জন এবং বাংলাদেশ থেকে আসা 6 জন। একই সাথে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জোবাইদুর রহমানও রয়েছেন যে এই মেডিকেল বোর্ডে। এবং সেখানে কিন্তু আমরা মেডিকেল বোর্ড শুরু হওয়ার আগে আমরা দেখেছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি প্রবেশ করছেন পুত্রবধূ সহ। আমরা সময় সংবাদ থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তার মায়ের জন্য, তিনি বলেছেন তার মায়ের জন্য পুরো দেশবাসী যেন দোয়া করেন এবং সন্তান হিসেবে তিনি সেই দোয়া চেয়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে 3 বার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু লিভার সিরোসিস, কিডনি, হার্ট এবং আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। বিশেষ করে 2018 সালে যখন তিনি কারাগারে যান এবং কারাগারে থেকে বের হওয়ার পরে তার এইসব নানা শারীরিক অসুস্থতাগুলো কিন্তু ধরা পড়ে এবং তিনি কিন্তু বেশ কয়েকবার কিন্তু বিদেশে আসার জন্য আবেদন করেছেন সরকারের কাছে এবং সেইবার বিফল হয়েছে। তবে 5 আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে কিন্তু আমরা শোনা যাচ্ছিল যে বেগম জিয়া হয়তো লন্ডন কিংবা আমেরিকা আসবেন এবং গেলে সপ্তাহে তিনি এসেছেন। এখন ধারণা করছে যে আজকে যে বোর্ড মিটিং হয়েছে প্রায় 40 মিনিট ব্যাপী, এই বোর্ড মেডিকেল বোর্ড এটার থেকে হয়তো সিদ্ধান্ত আসতে পারে যে লিভার সিরোসিস, তার লিভার প্রতিস্থাপনের যে বিষয়টি সেটি যুক্তরাজ্যে করা হবে নাকি আমেরিকায় করা হবে, এই বিষয়ে হয়তো একটি চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আমরা যেটি জানতে পারছি যে বেগম খালেদা জিয়াকে হয়তো পূর্ণাঙ্গ যে চিকিৎসা পদ্ধতি সেটি হয়তো যুক্তরাজ্যে সম্পূর্ণ করা হবে এবং আমেরিকায় নিয়ে যাওয়ার যে বিষয়টি ছিল হয়তো সেটি নেওয়া হবে না এবং পূর্ণাঙ্গ চিকিৎসা শেষে তিনি ওমরাও করে দেশে ফিরবেন। এই ছিল সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম শোয়েব কবিরের সাথে। এদিকে জুম্মার নামাজের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন। তারা দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চান। ডক্টর জাহিদ সাহেব উনি হসপিটালে থাকেন আর বাকিরা সকালের দিকে আসেন 8টার দিকে। ওনারা অনেকদিন বিকাল 5টায় যান, আবার অনেকদিন 2টায় আসেন, রাত্রে যান। তবে ওনাদের ক্লোজলি তারা প্রত্যেকটা বিষয়ে তারা অ্যাড্রেস করছেন, দেশের খোঁজখবর নিচ্ছেন, দেশ থেকে যারা আসছেন এবং আমাদের এইখানে যারা প্রবাসী বাংলাদেশি বিএনপি সবার খোঁজখবর নিচ্ছেন।
বিভেদ ভুলে একসঙ্গে কাজ করে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আলাদা কর্মসূচি থেকে সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান দলটির অন্য নেতারা। বলেন, সদিচ্ছা থাকলে 6 মাসের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব। প্রায় এক যুগ নির্বাসিত থাকার পর দেশের মাটিতে পা রেখেই রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদা। সদিচ্ছা থাকলে বর্তমান সরকারের পক্ষে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব। 3 মাসের মধ্যে 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশে 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয় না? জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, টিউলিপ সিদ্দিকের দুর্নীতি জিনগত সমস্যা। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে, ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খানে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক রক্তপাত হয়েছে, অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে। সকলে একসাথে হয়ে যেন আমরা সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশকে আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে আমরা অনেক অনেক দূর এগিয়েছি, আমাদের আরো অনেক দূর যেতে হবে। কথিত উন্নয়নের নামে হাসিনা সরকার দুর্নীতি করে দেশ থেকে যে টাকা পাচার করেছে তা ফিরিয়ে আনারও আহ্বান জানান বিএনপি নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ 15 বছরে নির্বাচনী ব্যবস্থা নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আলাদা অনুষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল। দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে তৃণমূলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন জামায়াতের নেতারা। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের কর্মী সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 15 বছরে নির্বাচনী ব্যবস্থা নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ, তাই দ্রুত সংস্কার করে নির্বাচনের দাবি জানান তিনি। আপনারা সর্বনাশ করলেন, এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানিরা এই বুটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, এটাকেই দিলেন আপনারা শেষ করে। সত্যি যদি দেশকে ভালোবাসি তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের ভোট দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায়। এদিকে সন্ধ্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। নির্বাচনের জন্য ন্যূনতম যেসব অর্গানগুলো ইলেকশনে ইনভলভ হয়, গুরুত্বপূর্ণ কিছু বিভাগের সংস্কার কার্য শেষ করে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে ধারণা আপাতত পেশ করেছে, আমি মনে করি এর চেয়ে আর লম্বা সময়ের মোটেই নেওয়া উচিত নয়। একই অনুষ্ঠানে অংশ নেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট চান তিনি। স্থানীয় সরকারের প্রতিনিধিরা না থাকায় স্থানীয় সরকার কার্যত অকার্যকর। সেজন্য আমরা দাবি জানিয়েছি, যেটা এই সংস্কার কমিশনও প্রস্তাব করেছে, যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনগুলো দেওয়া। শহীদের রক্তে ভেজা বাংলার মাটিতে আওয়ামী লীগ আবারও রাজনীতির সুযোগ পেলে পুরো জাতিকে তারা ধ্বংস করবে বলেও মন্তব্য করেন এই দুই নেতা। অবহেলিত করে রেখেছে। সাহাল আব্দুল্লাহ হালভি, সময় সংবাদ। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য, সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর মতো প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজ্ঞরা। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স কমানো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। হাসান ওয়ালির প্রতিবেদন।
5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপে আমূল সংস্কারের, যার পরিপ্রেক্ষিতে অক্টোবরের প্রথম সপ্তাহে 6টি সংস্কার কমিশন গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বুধবার সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা পড়ে প্রধান উপদেষ্টার কাছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার বয়স কমিয়ে 25 থেকে 21, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নারীদের জন্য আলাদা 100 আসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম বদলে জনগণতন্ত্রী, মূলনীতি পরিবর্তন সহ দেওয়া হয়েছে নানা প্রস্তাবনা। অন্যদিকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে প্রস্তাবনা দিয়েছে বদিউল আলম মজুমদারের কমিশন। এসব প্রস্তাবনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজ্ঞদের। যদি ম্যানেজ করতে পারে, 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবনাকে স্বাগত জানাচ্ছেন অধ্যাপক সাব্বির আহমেদ। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে আপত্তি তার। আপনি যদি একটা স্টুডেন্টকে 21 বছরে তাকে নির্বাচন করার সুযোগ করে দেন, তো সে তো তার পড়ালেখাই শেষ করতে পারবে না। তিনি প্রধানমন্ত্রী হলে তিনি দলীয় প্রধান হতে পারবেন না, তিনি 2 বারের বেশি নির্বাচন করতে পারবেন না। এটা যদি হয় তাহলে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের রাজনৈতিক ব্যবস্থা অনেক দূরে এগিয়ে যাবে। ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, তারপরে বাঙালি জাতীয়তাবাদ, এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো তো কোনো ব্যক্তির ইচ্ছায় এখানে আসে নাই, এটা এই জাতির দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। অনেকটা একই রকম অভিমত সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট আহসানুল করিমের। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বিদ্যমান সংবিধানের ভিত্তি উল্লেখ করেন তিনি। বলেন, স্বৈরতন্ত্র ঠেকাতে ক্ষমতা কাঠামোর আরও সুনির্দিষ্ট প্রস্তাবনা জরুরি। কেন এখানে নিম্নকক্ষ করা হলো, তাদের কাজ কি, আবার উচ্চকক্ষ করা হলো, তাদের কাজ কি, সেটা কিন্তু এখানে বলা নাই। এই মূলনীতিগুলো হচ্ছে এই কনস্টিটিউশনের পিলার, এই পিলার একটা পিলারও ভাঙা যাবে না। সুতরাং এগুলোকে তো সুপারিশ করলে হবে না, তো আগামী সংসদ যদি চায়ও সেটা করতে পারবে না। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন 2 বিশ্লেষকই। তবে ইভিএম বাতিল করা নিয়ে আছে ভিন্ন মত। ইভিএম এর মাধ্যমে যত রকম কারচুপি করা সব করেছে, সুতরাং আমি সংস্কার যারা করেছেন তাদের সাথে আমি একমত। সারা দুনিয়া যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনের দিকে যাচ্ছে, সেখানে এই সংস্কার কমিশন এসে এটাকে বাদ দিয়ে দিয়েছে। সংবিধানের মূলনীতি সহ স্পর্শকাতর বিষয় পরিবর্তনে শুধু রাজনৈতিক ঐকমত্য নয়, জাতীয় ঐকমত্যের উপর জোর বিশেষজ্ঞদের। ক্ষমতাকে নিজের মতো করে একেবারে রাজার মতো রাজ্য যেভাবে চালাতো প্রাচীনকালে এম্পায়াররা, ঠিক সেই প্রক্রিয়ায় দেশ চালানো, ওটার থেকে আমরা অন্তত বের হতে পারবো। শুধু পলিটিক্যাল কনসেনসাস হলেই হবে না, প্রিএমবেলের চেঞ্জে জাতীয় বিতর্ক হওয়া দরকার। সব পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি হবে বলে আশাবাদ নাগরিক কমিটির। ঠিক কতটুকু সংস্কারকে তারা ফেয়ার মনে করছেন, যদি সেটা উত্থাপন করা যায় তাহলে আলোচনা টেবিলে আলাপ হতে পারে যে এইটা আরেকটু বাড়ানো সম্ভব না কমানো সম্ভব। সংস্কার প্রস্তাবনা নিয়ে ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে অন্তর্বর্তী সরকার, তারপরই তৈরি হবে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের আমলে সাংবাদিকদের মুখ বন্ধ করার মূলে ছিল ইন্টেলিজেন্স এজেন্সি। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত গণমাধ্যম সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত 15 বছরে আমাদের সংবাদপত্রের মুখ বন্ধ করে দেওয়ার মূল উপাদানগুলোর মধ্যে ছিল ইন্টেলিজেন্স। বিজেপির একটা ফোন আসলে আপনি নিউজটা নামিয়ে ফেলেছেন। একটা লোক 15 বছর ধরে এডিটোরিয়াল লিখেছে, আমরা জানি উনি প্যাসিভালি ছিলেন, কি ভয়াবহ ভয়। তো আমার কাজটা কি হবে, ওনার কাজটাকে পুরো 15 বছরে ওনার যতগুলো লেখা সবগুলোকে আমি কালেক্ট করি, যাতে আমরা ফিউচারে আর একটা প্যাসিভালি সিস্টেম না তৈরি হয়। গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে, খুবই ভালো একটা রিপোর্ট আমরা পাবো, এবং রিপোর্ট পেলে সেটা নিয়ে আবার আমাদের মধ্যে ডিসকাশন হবে। কপিরাইট এনফোর্সমেন্টটা খুব জরুরি। এই যে চুরি করার কারণে আমার আপনার বেতনটা কমে যাচ্ছে। ক্ষমতাসীনদের স্বার্থ দেখায় গণমানুষের হচ্ছে না সব গণমাধ্যম। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেস ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে একথা বলেন বক্তারা। জানান, বাক স্বাধীনতাহীন উন্নয়ন দিয়ে ক্ষমতায় টিকে থাকা অসম্ভব, তাই গণমাধ্যমকে গণমানুষের করতে ফ্যাসিবাদকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। ফ্যাসিবাদের জামানায় শিকারী সাংবাদিকতা শীর্ষক এই সেমিনারে বক্তারা তুলে ধরেন কিভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রযন্ত্রের নানা অনুষঙ্গকে ব্যবহার করে ক্ষমতাসীনরা। শিকারী সাংবাদিকতার
পরিসর অনেক বেশি বিস্তৃত। আমরা যখন জিজ্ঞেস করলাম যে এর কারণটা কি, সাংবাদিক বন্ধুরা আমাদেরকে যেটা বলতে চান, ডিজিএফআই, এনএসআই এদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারতাম, কিন্তু 2010-12 সালের পর থেকে ডিজিএফআই, এনএসআই এবং এরকম কোনো সংস্থার বিরুদ্ধে কোনো রিপোর্ট করার এখতিয়ার আমাদের ছিল না। চাকরি হারানোর ভয় আছে। কথা বলার স্বাধীনতা যদি না থাকে তাহলে আসলে এই উন্নয়ন দিয়ে আপনি নিজেকে সার্ভাইভ করতে পারবেন না। বাক প্রকাশের স্বাধীনতা যদি না থাকে তাহলে আপনি গণমাধ্যমের স্বাধীনতা আসলে থাকে না। এ সময় বাক স্বাধীনতাহীন উন্নয়ন দিয়ে ক্ষমতায় টিকে থাকা অসম্ভব উল্লেখ করে বক্তারা বলেন, গণমাধ্যম যেন কারো হাতিয়ার না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে ক্ষমতাকে প্রশ্ন করার পরিবেশ তৈরি করতে হবে। শুধু সাংবাদিক না, সাংবাদিকতার সাথে জড়িত যারা আছে, এই প্রফেশনের সাথে জড়িত, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, কালচারাল স্ট্যান্ডার্ড, ইথিক্যাল স্ট্যান্ডার্ড, এগুলো যখন উন্নত না হবে, কারেক্টেড না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আইন করেও এখান থেকে বের হতে পারবো না। আমাদের একসাথে থাকাটা খুব জরুরি এই বিপদ মোকাবেলাতে। অতএব আমি আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছি এবং আমি আশা করছি আপনি আমার দিকে হাত বাড়িয়ে দেবেন। সংবাদপত্রের স্বাধীনতার শত্রুকে রাষ্ট্র, এটা আমরা জানি, কারণ বাক স্বাধীনতার বিরুদ্ধে রাষ্ট্র খড়গহস্ত হয়ে থাকে। সংবাদপত্রের আরেকটা বড় শত্রু যা আছে সংবাদপত্রের মালিকেরা, সেটা এখন ক্রমশ স্পষ্ট হচ্ছে। সেই জন্য আপনাদের একটু করে হুঁশিয়ার থাকতে হবে। পতন হয়েছে না বলা, ফেসিবাদ চলমান, তবে চলছে কিভাবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। গণমাধ্যমকে গণমানুষের করতে ব্যক্তি এবং রাষ্ট্রীয় পর্যায়ে ফ্যাসিবাদকে প্রতিহত করার আহ্বানও জানান বক্তারা। শিকারী সাংবাদিক যদি হয়, সে কাকে শিকার করে? আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। অন্যায় অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলায় সাধারণ মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার দুপুরে পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন সার্জিস। গত 16 বছরে রংপুর বিভাগ অনেক বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি রাস্তা ছাড়া তেমন কোনো উন্নয়নই হয়নি এই বিভাগে, গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা। সৃষ্টিকর্তা আমাদেরকে এখন যে একটা সুযোগ দিয়েছেন, এটা আমাদের কাছে আমানত। আমরা কখনো কল্পনাও করি নাই যে আমাদের জীবদ্দশায় এই সুযোগ আমাদেরকে দিবে। তো আমরা এই আমানতটাকে রেখে মানুষের জন্য যা কিছু করা যায় লিগালি, লজিক্যালি আমরা সেটুকু করার সর্বোচ্চ চেষ্টা করব। কোথাও যদি আপনারা দেখেন যে কোনো একটা কাজের জন্য টাকা চাচ্ছে, হয়রানি করছে, তখন ওই প্রতিনিধিকে আপনারা জানাবেন, তার বিরুদ্ধে যদি সে অন্যায় করে থাকে যেই ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা নিব। অন্তর্বর্তী সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শুক্রবার দুপুরে পল্টনে এক বিক্ষোভ সমাবেশে মন্তব্য করেন তিনি। ছাত্ররা তারা একটি ঘোষণাপত্র প্রকাশ করতে চায়, এর আগে তারা 31 ডিসেম্বর সেটি নিয়ে শহীদ মিনারে সমাবেশ করেছে। ওই সময় ছাত্রদের পক্ষ থেকে রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারকে যে ডকুমেন্ট দেওয়া হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে, সেই একই ডকুমেন্টের বাংলা অনুবাদ কালকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তার মানে কি? তার মানে এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। জুলাই অভ্যুত্থানের পর বৈষম্য দূর হওয়ার কথা থাকলেও জাতিগত বিভেদ দূর হয়নি বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। আদিবাসী শিক্ষার্থী ও সংক্ষুব্ধ ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে এ অভিযোগ তোলেন বক্তারা। একই সঙ্গে হামলায় জড়িতদের বিচার দাবি করেন তারা। আহত শিক্ষার্থীরা বলেন, একসঙ্গে বৈষম্য বিরোধী লড়াই করলেও জাতিগত বিদ্বেষ দূর হয়নি এখনো। কথা ছিল আর কোনো বৈষম্যের চিহ্ন আমরা রাখবো না, আর কোনো আক্রমণের চিহ্ন আমরা রাখবো না। গণতন্ত্রের নির্মাণের যে প্রসঙ্গ, অসাম্প্রদায়িক থেকে শুরু করে জাতিগত বিদ্বেষ যে দূরীকরণের প্রশ্ন, সেটা এখন অমীমাংসিত থেকে গেছে। নিজ দেশের ভেতরের শত্রুকে চিহ্নিত করতে পারলে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হবে বলে জানান বক্তারা। জুলাই অভ্যুত্থানেও এখানে কোনো ভেদাভেদ ছিল না, ঐক্যবদ্ধ হয়েছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগে নিজের ঘরের শত্রুকে চিহ্নিত করেন, ঐক্য সংহতি এমনি দাঁড় হয়ে যাবে। বৈষম্যবাদী রাজনীতির প্রকাশ দেখতে পাচ্ছি, বৈষম্যবাদী সংস্কৃতির প্রকাশ দেখতে পাচ্ছি, অন্যান্য বিভিন্ন জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে অস্বীকার করার, অগ্রাহ্য করার প্রবণতা দেখতে পাচ্ছি।
জনগণের যা যা প্রয়োজন তাকে অস্বীকার করার প্রবণতা দেখতে পাচ্ছি। এছাড়াও রাজপথে ন্যাক্কারজনক হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার রাতে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তার প্রতিবাদ জানান তারা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অছাত্রদের চিহ্নিত করে তাদের প্রবেশ নিষিদ্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। একটা নির্দিষ্ট শ্রেণী রাজনৈতিক কোন দেশের এজেন্ডা নিয়ে কাজ করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে তিনি প্রক্টর, আইন শৃঙ্খলার সর্বোচ্চ কর্তৃত্বময় ব্যক্তি। তার সামনে আপনি অছাত্র হয়ে কেন এরূপ আচরণ করলেন? ধিক্কার ও নিন্দা জ্ঞাপন করছি। অনতিবিলম্বে যারা শিক্ষার্থীদের উপরে হামলা করেছে এবং এই ঘটনাগুলোর পেছনে উস্কানি দিয়েছে তাদের সকলকে অনতিবিলম্বে আইনের মুখোমুখি করতে হবে। পুলিশ কেন মাঝখান থেকে হঠাৎ সরে গেল? কেন দুই পক্ষ একই সাথে মুখোমুখি হয়ে গেল? পুলিশকে কোনো ধরনের মুখোমুখি জবাবদিহিতার আওতায় না এনে আপনি সেটার বিরুদ্ধে চুপচাপ থাকবেন, এই যে এমন স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা চাই না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অতি দ্রুত জবাবদিহিতা করতে হবে, নইলে আমরা তার পদত্যাগ দাবি করছি। 4 ব্যাংক থেকেই 1.5 লাখ কোটি টাকার বেশি লুটপাট করেছে এস আলম গ্রুপ। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ দুর্নীতির চিত্র। শুধু চটপটির দোকান দেখিয়ে ঋণের নামে 234 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এমন বাস্তবতায় বিগত সরকারের সুবিধাভোগী গ্রুপটির দুর্নীতির অনুসন্ধানে টাস্ক ফোর্স গঠন করেছে দুদক। যদিও বিশেষজ্ঞরা বলছেন বড় দুর্নীতিবাজ ধরতে এখনও বাড়েনি দুদকের তৎপরতা। তাসলিম তৌহিদের প্রতিবেদন। চট্টগ্রাম নগরীর চটপটির দোকান দেখতে ছোটখাটো হলেও এই প্রতিষ্ঠান ও দুটি রেস্তোরাঁর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে অন্তত 234 কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগ উঠেছে। ঋণ গ্রহণ করেন নওরোজ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। মালিক নাজমি নওরোজ হলেও প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলমের পকেটে। এমন অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 234 কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঋণ জালিয়াতির সাথে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিক তথ্যানুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে লুটপাটের ঘটনা অনুসন্ধান করছে দুদক। ইতোমধ্যে বিএফআইইউ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দুদকের তথ্য বলছে ইসলামী ব্যাংক থেকে 1,05,000 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 13,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 39,000 কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্কফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। যদিও দুদকের আইন বিভাগের সাবেক মহাপরিচালক মনে করেন বড় দুর্নীতিবাজ ধরার ক্ষেত্রে সক্রিয়তার এখনো ঘাটতি রয়েছে। সেই সময়কার দুদক এটা ধরতে পারেনি, ধরবার চেষ্টায় বা চিন্তাই করতে পারেনি, যেহেতু সরকারি প্রভাব ছিল সেই কারণে। এখন যে পট পরিবর্তন হয়ে গেছে, সরকার এবং বাইরের পরিবেশ সবটাই হচ্ছে যে এই দুর্নীতিকে ধরো। সেই জায়গায় দুদকের যে তৎপরতা, সেই ক্ষিপ্র গতি আমি দেখছি না। দুদক কেমন যেন একটু কুঁড়েমি, কেমন যেন একটু ঢিলেমি ভাব মনে হচ্ছে। ইতোমধ্যে বন্ধ হওয়া এস আলমের 8 প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে রাজধানীর বাজারে কমতে শুরু করেছে চালের দাম, তবে এখনও তা চড়ে আছে উচ্চ মূল্যেই। এদিকে দাম বৃদ্ধির পরও আবার সংকটে পড়েছে বোতলজাত সয়াবিন তেলের বাজার। একে দাম বৃদ্ধির কারসাজি হিসেবে দেখছেন ব্যবসায়ীরা, তবে সরবরাহ বেশি থাকায় শীতকালীন সবজির দাম স্বস্তি মিলছে ভোক্তার। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করেছেন MS আরেফিন। চালের বাজার
কয়েক সপ্তাহ চড়া থাকার পর অবশেষে দাম কমতে শুরু করেছে রাজধানীতে। শুক্রবার সকালে কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, বিড়ি 28 কেজিতে 1 থেকে 2 টাকা কমে বিক্রি হচ্ছে 57 থেকে 58 টাকায়। মানভেদে নাজির শাইলের দাম কমেছে কেজিতে 2 টাকা। তবে মিনিকেটের দাম কমতির কোনো খবর নেই বিক্রেতাদের কাছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 78 থেকে 79 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আমদানির খবরে মিলাররা মজুত করা চাল বাজারে ছাড়তে শুরু করায় দাম কমছে। চালের বাজারের দাম ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কেমরের দাম বাড়িয়ে যাচ্ছে, ভ্যাট ট্যাক্স বেড়ে গেছে নাকি। কোনো অভাব নাই, কোনো কিছু নাই, তারপরও এই বাজার আসলে কিন্তু আমরা একদম হতাশ হয়ে যায়। বড় বড় মিল যারা আছে ওরা ধান একসাথে বেশি কিনে মজুত করে ফেললে অন্য ছোট মিলার যারা আছে ওরা পারছে না পাওয়ার কারণে ওরা বলতেছে যে ধানের অভাব। ইন্ডিয়ান মালটা যদি অ্যাভেলেবল হয় তখন হয়তো একটু কমে বিক্রি করতে পারবো বা কমে কিনতে পারবো। বাজারে বোতলজাত সয়াবিন তেল হাওয়া করে দিয়ে দাম বাড়িয়ে নেয়ার পর আবারও দাম বৃদ্ধির পায়তারা করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এমন অভিযোগের পক্ষে ব্যবসায়ীদের যুক্তি, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানগুলো। বেশি দামে তেল কেনার অভিযোগ ভোক্তারও। গায়ের দামে থেকে 10 টাকা করে বেশি নিচ্ছে, কিছু করার নাই, যেহেতু তেল পাই না আমাদের তো খেতেই হবে। খোলা সয়াবিনের বাজার সংকট থাকা ওই জায়গায় এখন সংকট দেখা যাচ্ছে ইনটেক তেলে। তারা কি করতেছে, আগের মালগুলো তার আগে ভাগে স্টক সিন করে ফেলতেছে, যাতে করে যে নতুন যে রেটটা আসবে ওই হিসাবে, যার কারণে কিন্তু আমাদের মার্কেটে ঘাটতি সৃষ্টি হচ্ছে। এদিকে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে শীতকালীন সবজির দাম। বেশিরভাগ সবজি মিলছে 20 থেকে 40 টাকা প্রতি কেজিতে। সিজনাল যে সবজিগুলো আছে সব আলহামদুলিল্লাহ ভালো। শীতকালীন হিসাবে মোটামুটি সব সবজি আমদানি আছে থাকার কারণে সবজির দাম কম। বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকায়। পুরাতন দেশি পেঁয়াজ 90 টাকা আর নতুন মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পোশাক শিল্পের মতো ওষুধও বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়া জরুরি। এজন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান আরও বাড়াতে হবে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সেমিনারে উঠে আসে এই মতামত। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন আহমেদ বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে ওষুধ শিল্প খাত সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও কারিগরি জ্ঞানের প্রসার ঘটাতে পারলে বাংলাদেশ বৈশ্বিকভাবে আরও এগিয়ে যাবে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বিভাগের অধ্যাপক AHM নুরুন নবী। বিশেষ অতিথির বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোহেল আহমেদ। 26 এপ্রিল থেকে 11 জুলাই এই 2.5 মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র 3টি। অথচ এই সময় ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা করছেন অনেক প্রবাসী। বিমানের ফ্লাইট না থাকায় চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তারা। কুয়েত থেকে বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে। কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে 14টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করে আসছিল। কয়েক মাস আগে হঠাৎ করে 3টি ফ্লাইট কমিয়ে দেয় কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে প্রবাসীদের। আর্থিক ক্ষতি সহ বাড়ছে ভোগান্তি। এর মধ্যে 26 এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত 2.5 মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে মাত্র 3টি ফ্লাইট বিমানের। ট্রাভেল এজেন্টরা বলছেন, মে জুন মাসে ঈদ ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে, অথচ তখন বিমানে ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতির সংখ্যা তাদের। প্রবাসীরা সাধারণত ঈদকে সামনে রেখে দেশে যেতে চায়, কিন্তু শিডিউল না থাকার কারণে আমরা প্রবাসীদের চাহিদা মতো বিমান বাংলাদেশের টিকিট দিতে পারতেছি না। বাংলাদেশ বিমান মে মাস এবং জুন মাসের ফ্লাইট না থাকার কারণে এখন প্রবাসীরা অনেকটা ভোগান্তির মধ্যে পড়ছেন। কুয়েত এয়ারলাইন্স প্রতিদিন 2টা করে ফ্লাইট ছিল, তারাও ফ্লাইটগুলি সীমিত করে দিয়েছে। পরিবারের সাথে ঈদ করবেন সেই আশায় আগে থেকেই বিমানের টিকিট বুকিং দিয়ে রাখেন প্রবাসীরা, কিন্তু তখন বিমানের ফ্লাইট না থাকায় বাধ্য হয়ে চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনছেন তারা। বাংলাদেশি যারা আশা করি আসি যে বাংলাদেশ বিমানে বাংলাদেশে যাব, কিন্তু নিজের দেশের বিমান না পাই এখন কুয়েত এয়ারলাইন্সের টিকিট কাটতে হলো। আমি বাংলাদেশ বিমান চাইছি, আমার কাছে 200 টাকার উপরে রেট আসছে। ফ্লাইট নিছি 122 টাকা দিয়া, বাংলাদেশ বিমান আমি সিট পাইলাম না। ঈদের সময়ে বিমানের কুয়েত ঢাকা কুয়েত রুটে সরাসরি ফ্লাইট না থাকায় যেমন ভোগান্তিতে পড়বেন কুয়েত প্রবাসীরা, তেমনি দেশ হারাবে বিপুল পরিমাণ রেমিটেন্স, বলছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।